নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি কিভাবে গাছে খাবার দিই, কিভাবে পরিচর্যা করি, আজকে আপনাদেরকে সাথে সেটা শেয়ার করব। তো এখন ভোর 5:30 বাজে। রোজের মতো আমি আর আমার ছেলে প্রতিদিন এই সময়টা চলে আসি, ওর ভোরের স্কুল। তাড়াতাড়ি করে আমি গাছে জল আর স্প্রে দিচ্ছি, আর আমার সাথে সাথে ও দিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যায়। এরপর তাড়াতাড়ি করে গিয়ে ওকে রেডি করে স্কুলে ছেড়ে দিয়ে এবার রান্নাবাড়ি করব। পরে 11টার সময় এসে আবার প্লেন জল দেবো। যেহেতু রবিবার খাবার দিয়েছি, তাই রবিবারটা আমি ধরলাম না, আমি সোমবার থেকে স্টার্ট করছি। সোমবার দিনকে আমি শুধুমাত্র প্লেন জল দিলাম, ভালো করে দেখে নিলেন, সারাটা দিন তাই দেবো। পরের দিনকে চলে আসবো, পরের দিনকে মঙ্গলবার আমি কলার খোসার জলটা যেহেতু 3 দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু নাড়াচাড়া করলাম। এখন 11টা বাজে, সকালবেলা আমি জল দিয়ে গেছি রোজের মতো আমার ছেলেকে নিয়ে প্রতিদিন। আর এটা 11টার সময় দেখুন কলার খোসা ভেজানো জলটাকে আমি নাড়াচাড়া করে দিলাম। আর তার ফাঁকে যে সবজি ধোয়া জল, তারপরে দইয়ের প্যাকেট নিয়ে এনেছি, যেটা রান্না করেছি সেই দইয়ের প্যাকেটের জলটাকে দেবো কারি পাতা গাছে। যেহেতু কারি পাতা গাছ দইয়ের জলটা ভীষণ পছন্দ করে, গাছটা ঝাঁকলা হয় আর সবুজও হয়। আর নিয়ে এনেছি ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, এগুলোকে কিন্তু আমি রোজই দিই রান্নার শেষে 11টা 11:30-র মধ্যে। এই জিনিসটা কিন্তু আমি প্রতিদিন করি। প্রতিদিন আমি সবজি ধোয়া জল এই ডাব্বাগুলোর মধ্যে ভরে রাখি, ডাল ধোয়া, সবজি ধোয়া, চাল ধোয়া, এটা আমি প্রতিদিন দিই। এটা কিন্তু কোনো দিন নেই যে বাকি থাকে। হ্যাঁ, অল্প অল্প গাছে দিই, যেহেতু সমস্ত গাছে দিই না, যেই সব গাছ বর্ষার সময়টুকুনি ছাড়া বর্ষার প্রয়োজন পড়ে না, যেই সব গাছে ফুল ফল দেয় না, যেমন কারি পাতা, পুদিনা পাতা, তুলসী গাছ, সুতরাং সেই সব গাছের মধ্যেই এই সব জলগুলো দিই। আর যেই সব গাছে ফুল এখন আমার চাই না, সেই সব গাছে দিই। আর অল্পই জল, সবজি ধোয়া ডাল ধোয়া জল আর কতটুকুনি হয় বলুন। তো আমি এইভাবেই পরিচর্যা করি। আর কলার খোসানো ভেজানো জলটা দিচ্ছি যেই সব গাছে ফুল এসে রয়েছে বা আবার ফুল যাতে আসে বা কুঁড়ি ধরেছে, সেই সমস্ত গাছে দিচ্ছি খুব ভালোভাবে। আর আমি জল কিন্তু নষ্ট করি না, অল্প পরিমাণ দিচ্ছি যাতে তলা দিয়ে বেরিয়ে না যায়। অল্প অল্প গাছের গোড়ায় দিচ্ছি, কারণ ভোরবেলা আমি সকালবেলা জল দিই, তাই এই টাইমে জলটা আমার কমই লাগে। আর অল্প দিই, যেহেতু খাবার বেশি দিই না। পরের দিনকে দেখুন বুধবার আমি ঠান্ডা বরফ জমিয়েছিলাম যে ফ্রিজে। আর সকালবেলা তো যেমন জল দিই সেরকম, তো সেটা তো আমি রোজ এখনও বললাম, আগেও বলছি, ভোরবেলা ছেলের সাথে জল দিই, সেটা প্লেন জলই হয়। আর এটা দেখুন বরফ জমিয়েছি বালতির মধ্যে, আমি 2 বাটি 3 বাটি বরফ এইভাবে জমিয়ে রাখি। কারণ কি, এই গরমের সময় প্রতি বছর আমি এই জমিয়ে রাখা বরফ দিয়ে ঠান্ডা জল করে তারপর গাছের গোড়ায় দিই। এটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে আমি দিই না। আর সর্ষের কারণ কি, এত গরম তো কালো সর্ষের ঝাঁঝ নিতে পারবে না, তাই এই সাদা সর্ষেটাকে পেস্ট করে আমি জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে দিয়ে দেবো, ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে। সাদা সর্ষে যেহেতু ঝাঁঝটা কম থাকে। পরের দিনকে দেখুন ভোর 5:30 যথারীতি আমি আর আমার ছেলে ভোর 5:30টার সময় একই টাইম ভোরবেলায় এসে পড়েছি। আজকে শুধুমাত্র প্লেন জল দেবো, ঘন ঘন খাবার আমি দিই না। আপনাদেরকে তো বললাম সোম মঙ্গল বুধ দিয়েছি, এবার আজকে শুধুমাত্র সারাটা দিন প্লেন জল দেবো। বিকালবেলা যদি ট্যাঙ্কের জল যদি সেরকম গরম থাকে তাহলে বরফ মিশিয়ে দেবো। আর বরফটা আমার ফ্রিজে সব সময় জমানো থাকে। এর মধ্যে এই 3 দিনের মধ্যে আপনারা কিন্তু দেখতে পেলেন আমি কোনো ফাঙ্গিসাইড কীটনাশক দিইনি, আর আমি দিইও না। আমি জলের ছেটা দিই। বারবার আপনাদেরকে বলি যে জৈবভাবে গাছ করুন। আমরা যদি এত পরিমাণে কীটনাশক ফাঙ্গিসাইড দিই তাহলে পরাগায়ন হবে কি করে? মৌমাছিরা মধু খেতে আসবে কী করে? তাহলে পরাগায়নটা কিভাবে হবে? সেই জন্য আমি বারবার বলি যতটা পারেন ওষুধ কম দিন, জলের ছিটা দিয়ে দিয়ে গাছকে ধুয়ে দিন, পরিষ্কার রাখুন, রোজ একবার করে জলের ছিটা দিন, তাহলে আর অসুবিধা হবে না। অন্যের গাছে ফুল আছে বলে আমারও ওই গাছে ফুল চাই, এই হিসাবে আপনারা ওষুধ ব্যবহার করেন। আর পোকা লেগেছে বলে সঙ্গে সঙ্গেই পোকার ওষুধ দিয়ে দিন। এটা কি ভেবে দেখেছেন এত পোকার ওষুধ দিলে মৌমাছিরা বা আমাদের বন্ধু পোকারা কি করে আসবে, কি করে? ওরাই তো ফুলটা ফোটাবে, ফুলটা তো আর আমরা ফোটাবো না। আর রাসায়নিকভাবে কতবার আপনি ফুলটা ফোটাবেন? একবার দেখবেন যে গাছটা পুরোপুরি তখন ঝিমিয়ে গেছে এত রাসায়নিক দিতে দিতে। ওই জন্য যতটা পারবেন অ্যাভয়েড করুন। চলুন, হয়ে গেছে। আবার 11টার সময় এই যে সবজি পচা জলটা দিয়ে দেবো, ব্যাস, তাহলে আজকের মতো কাজটা শেষ হবে আপাতত। আবার পরের দিন শুক্রবার দেখুন গাছকে শুধুমাত্র খাবার দিলেই হবে না, তাকে ভিটামিন দেওয়ারও দরকার। আমি বাড়িতেই তৈরি করেছিলাম সেই অনুখাদ্য বা ভিটামিন, এই এনজাইমটা আমি বানিয়েছিলাম, সেই ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলাম। বিশেষ করে গাঁদা ফুলেরটা ভীষণ দরকার ফুল ফোটানোর জন্য, কারণ গাঁদা ফুলের এনজাইম দিলে মৌমাছি, তারপরে বোলতা, প্রজাপতি এগুলো আকর্ষিত হয়ে ছাদ বাগানে চলে আসে আর ফুল ফোটাতে সাহায্য করে। এটা আমি সপ্তাহে একদিনই দিই, তাই আজকে দেবো। সকালবেলা সমস্ত গাছে খালি জল দিয়েছি, দিনের বেলাতে যেমন 11টার সময় সবজি পচা জল দিয়েছি, আর
আর বিকালবেলা এটা 5:30টার পর এই বায়ো এনজাইমটা দেবো। যখন বিকালবেলা রোদটা একদম পড়ে যাবে, আলোটা থাকবে, এই 5:30টার সময়টা একদম সঠিক সময়, কারণ সন্ধ্যেবেলা সবাই পরাগায়নে আবার ফিরে আসবে ছাদ বাগানে। সুতরাং এই বায়ো এনজাইমটা খুব মানে ভালোভাবে ছেঁকে নিয়ে 2-3বার ছেঁকে নিয়ে, যাতে স্পেয়ারে আটকে না যায়, তাহলে স্পেয়ারটা খারাপ হয়ে যাবে। তারপর জল মিশিয়ে সমস্ত গাছে দেবো। আমি সমস্ত বায়ো এনজাইম অল্প অল্প করে মগের মধ্যে নিয়ে সমস্তগুলো 6-7 রকমের দিয়ে একেবারে স্প্রে করে দিচ্ছি। এটা সপ্তাহে একদিনই আপনাদেরকে বললাম, যেহেতু একদিনই দেবো। এটা পরাগায়নে ভীষণ সাহায্য করবে। ফুল এমনিই ফুটবে আর গাছে ভিটামিনও পেয়ে যাবে। এত যে খাবার টাবার দিই সেগুলো হজম করারও তো ক্ষমতা রাখা দরকার, আর গাছকে হেলদি রাখার জন্য, সবুজ রাখার জন্য এই অনুখাদ্যটা ভীষণ দরকার। আপনারা চাইলে রাসায়নিক দিতে পারেন, কেন অনেকেই ভাবেন রাসায়নিকে ভালো কাজ হবে হয়তো। এটা গাছের প্রয়োজন, অনুখাদ্য আপনাকে দিতেই হবে। যেহেতু সমস্ত কিছু ভালোবাসা দিয়ে হয় না, টাকারও দরকার হয়, টাকা আমাদের প্রয়োজন মেটায়, ঠিক গাছেরও তাই। শুধুমাত্র খাবার দিলেই হবে না, অনুখাদ্যটাও দেওয়াটা খুবই দরকার। আমরা গাছ ভালোবেসে করি, স্নেহ দিয়ে করি, সুতরাং গাছের উপর প্রেশার দিলে হবে না যে কেন সেই গাছে ফুল আসে না। দেখুন আমার এই গাছে ফুল আসেনি, তাই বলে আমি তার উপর রাগ করে থাকতে পারি না, কারণ এদেরকে আমি সন্তানের মতো ভালোবাসি। আমাদের কোনো সন্তান যদি পড়াশোনায় কমজোর হয়, যেমন ধরুন আমি আমার ছেলে মেয়ের কথাই বলি, আমার মেয়ে পড়াশোনায় ভালো, ছেলে অতটা পড়াশোনায় অতটা স্মার্ট না, তাই বলে কি আমি ছেলেটাকে কম ভালোবাসবো? এটা কি হয়? সেরকম গাছেরও তাই, সে যদি ফুল দিতে অক্ষম হয় তাহলে তাকে আমরা দুচ্ছাই করতে পারি না, তাকে অবহেলা করতে পারি না, আমরা অপেক্ষা করে থাকতে পারি, কিংবা তার সবুজ পাতা দিয়ে আমরা সন্তুষ্ট হতে পারি। আমাদের চিন্তাধারাটা সবসময় পজিটিভ হওয়া দরকার। ধরুন কেউ যদি দামি দামি গাছ কিনতে পারে, তার ক্ষমতা আছে, কিনছে দামি পট সমস্ত কিছু, সেই সব গাছ যদি আমাদের ছাদ বাগানে না থাকে, তখন আমরা এইভাবে বলবো না যে তার অহংকার আছে, তার টাকা আছে বলে না। আমাদেরকে এইভাবে বিচার করতে হবে যে তার গাছের প্রতি কতটা ভালোবাসা আছে বলে সে গাছ কিনছে দামি দামি। সে তো চাইলে সে অন্যদিকভাবেও তার সুখটাকে অর্জন করতে পারতো, সোনা গয়না, ঘুরতে যাওয়া বা কোনো কিছু মূল্যবান জিনিস কেনা, কিন্তু সে সেটা না করে দামি গাছ কিনছে। তার এই ভালোবাসাটাকে আমাদেরকে স্যালুট জানাতে হবে। চলুন, সমস্ত গাছে স্প্রে করা কমপ্লিট হয়ে গেছে। এবার যাই পরের দিন শনিবার। যথারীতি আমি আর আমার ছেলে ভোরবেলা এসে জল দিয়ে গেছি, আর আজকে কাঁচা বাদাম ভিজিয়েছি। এটা প্রায় আমি সকালবেলা 8টা নাগাদ ভিজিয়েছি। এই কাঁচা বাদামটাকে মিক্সির মধ্যে পেস্ট করে জলের মধ্যে মিশিয়ে রেখে দেবো ছাদে প্রায় 4-5 ঘন্টা। বিকালবেলা দেবো এই জলটা, বাদাম জল। এই জলটা ভীষণ ঠান্ডা, বাদাম জল ভীষণ ঠান্ডা। এই সময় গরমে যেহেতু আমরা সর্ষের খোল অতটা দিতে পারছি না, গাছ ভীষণ গরম হয়ে যাচ্ছে, গাছের মাটি গরম হয়ে যাচ্ছে। এই সময় এই মিশ্রণটা দেখুন আমি এই ছাদে বালতির মধ্যে, এটা 5 লিটারের বালতি, এর মধ্যে আমি মিশিয়ে রেখে দেবো 5-6 ঘন্টা। দেরি হলেও কোনো অসুবিধা নেই, এটা সাথে সাথেও 1 ঘন্টা পরও দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আর আমি সবজির জল নিয়ে এসেছিলাম, অল্প একটুখানি ছিল, রোজ তো সমান রান্না হয় না। চাল ধোয়া জলটা আমি নিচেই দিয়ে দিয়েছি অ্যালোভেরা গাছে, সেই জন্য আজকে আর আনিনি, আজকে শুধু সবজির জলটাই এনেছি। সমস্ত গাছে অল্প অল্প করে একটু একটু করে দিয়েছি, যেহেতু আমি মানে খাবার অল্প অল্পই দিই, যেহেতু তলা দিয়ে বেরিয়ে নষ্ট না হয়। আর এর আগে আমি খাবার দিয়েছিলাম, তাতেই দেখুন গাছের ফুলগুলোর সাইজগুলো আবার আগের মতো বড় হয়ে গেছে। আর এদিকে বাদাম জলটা যে আমি মেশাচ্ছি, দেখছি জল ভীষণ গরম, কিভাবে দেবো? তাই জন্য আমার ফ্রিজে যে সবসময় বরফ জমানো থাকে, সেই বরফ জমানো নিয়ে এলাম। এইগুলো জলের মধ্যে মিশিয়ে একদম পাতলা করে সমস্ত গাছে দেবো। খুব ভালো একটা খাবার পেয়ে যাবে, গাছ শান্তি পাবে, ঠান্ডা হবে, গাছের ফুল ফলও আসবে, আর গাছের গ্রোথটাও ভালো হবে, আর গাছের পাতা চকচকে করবে, সবুজ হবে। আমি এইভাবেই দিই। এই যে আজকে দেবো সমস্ত গাছে, ব্যাস। এই আমার শনিবার পর্যন্ত দেখলেন, কালকে রবিবারে আমি কোনো কিছু দেবো না, শুধু প্লেন জল দিয়ে ভোর থেকে 11টা থেকে বিকাল 5টা রাত্রির পর্যন্ত খালি প্লেন জল দিয়ে ধুয়ে দেবো। এর মাঝে কি আমাকে দেখলেন কোনো ফাঙ্গিসাইড, কীটনাশক দিতে? কারণ আমি দিই না, পছন্দ করি না। এই জন্য আমার ছাদে বেশিরভাগ গাছে সবসময় আপনারা ফুল দেখবেন, কারণ আমি পরাগায়নের সুযোগটা করে দিই। খাবার আসবে, হ্যাঁ, বন্ধু পোকার সাথে সাথে খারাপ পোকারাও তো আসবে। তারা কোথায় যাবে বলুন? পরিবেশের মধ্যে তো থাকবে, আমাদের ঘরে থাকবে, তো তারা কি করবে? গাছের পাতার রসই তো খাবে। তো একজনকে মারতে গিয়ে তো অন্যজন মরে যাচ্ছে না, খারাপ পোকাকে বিনাশ করতে গিয়ে তো ভালো পোকারাও আসছে না। তাহলে পরাগায়ন কী করে হবে? তাহলে ফুল কী করে হবে? এত যদি আমরা ওষুধ দিই, বীজ দিই, তাহলে তো সব পোকারাই চলে যাবে। পরাগায়নের ফুলের যে রেণুগুলো তাহলে শুকিয়ে যাবে, তো বিষে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তখন মৌমাছিরা ফুলের রেণু কী করে খাবে? কিভাবে এক ফুল থেকে অন্য ফুলে যাবে? কিভাবে পরাগায়ন করবে? কিভাবে সেটা সম্ভব? এই জন্য আমি সবসময় বলি একদম বিষ প্রয়োগ করবেন না। চলুন, গাছের পর্ব, খাবার দেওয়ার পর্ব তো শেষ হলো। এবার কলা গাছ প্রতিস্থাপন করব, তার তোড়জোড় শুরু করে দিলাম। এই ড্রামটার মধ্যে কাঠের খোসা, কাঠের গুঁড়ো
কাঠের গুঁড়ো দিয়ে বসালে বেডটা ভীষণ হালকা হয়, আর কোনো জায়গা টানাটানিতেও অসুবিধা হয় না, আর ছাদের ওপর লোডটা কম রাখাই ভালো। সেই জন্য আমি কাঠের গুঁড়োর মধ্যে সবজির খোসা মিশিয়ে প্রায় এটা 3-4 মাস হয়ে গেছিলো। আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন 3-4 মাস পর যখন এটা পুরো ডিকম্পোস্ট হয়ে গেছে তখন আমি বড় ড্রামটাতে ঢেলে রেখেছি। আর এই যে দেখুন গোবর সার আমার নিজের তৈরি করা, আমি ঘুঁটে দিয়ে তৈরি করেছিলাম, সেই ব্লগও আপনার সাথে শেয়ার করেছিলাম। এবার এই গোবর সারটা অল্প পরিমাণে নিয়ে নিলাম, এগুলো সব অল্প অল্প রোদ খাওয়াবো, হালকা হালকা রোদ, কড়া রোদ না, জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রোদের মধ্যে শুকনো করতে দেবো। আরও দেবো আগাছা টাগাছা, পেপার ঠেপার, ওয়েস্টেজ, কাগজ টাগজ যেগুলো বেরায় সেগুলো সব, তারপরে সবজির আনাজের খোসা সব রোদে অল্প অল্প করে শুকিয়ে নেবো যাতে ফাঙ্গাস না লাগে। তারপর 2-3 দিন ভালোভাবে রোদ দেওয়ার পর, হ্যাঁ কড়া রোদে দেবো না, হালকা রোদে দেবো, 2-3 দিন ভালো করে রোদ দেবো। যেই ড্রামগুলোতে বসাবো সেই ড্রামগুলোকে রোদ খাওয়াবো যাতে কোনো রকমভাবেই ফাঙ্গাস লেগে গাছ না নষ্ট হয়ে যায়। ঝাড় দিয়ে ছাদের নোংরা টোংরা এর মধ্যেই তুলে দিলাম, একটু নাড়াচাড়া করে দেবো যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর এই গোবর সারটা যেহেতু শক্ত হয়ে গেছে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, হালকা হালকা জল দিলাম যাতে গুঁড়োটা ভিজে যায়। আর এইটার মধ্যে দেখুন পুরনো মাটি আছে, মাটিটা আমার যদিও বা কম লাগবে তবু পুরনো মাটিটাও ভালো করে খুশে নিয়ে আমি নাড়াচাড়া করে রোদ খাওয়াতে দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া, এটার মধ্যে আমার লাউ কুমড়ার গাছ ছিল, অনেক দিন ব্যবহার হয়নি, তাই জন্য আগে রোদ খাওয়াবো, তারপর নিমখোল চুন মিশিয়ে রেখে দেবো, তাহলে মাটিটা পুরো শুদ্ধ হয়ে যাবে। আর রোদটাও দেখুন এই 3তলা ছাদে খুব একটা কড়া আসে না। চলুন বন্ধুরা ওপরের ছাদে যাওয়া যাক, এগুলো এই ছাদে থাকুক। আর দেখুন আমারও গাছ কিন্তু মারা যায়, শুকিয়ে যায়, নষ্ট হয়, আমি কিন্তু আপনাদের থেকে কোনো অংশে আলাদা নই, আমিও আপনাদেরই মতো একজন। সুতরাং ধৈর্য হারাবেন না, আমি কোনো কিছুতে ধৈর্য হারাই না, একটু শান্ত থাকবেন, সমস্ত কিছু ঠিক হবে। অধৈর্য হলে কোনো কিছু হওয়া যায় না, জীবনে কোনো দিনও সফলতা আসা যায় না। যখন দেখবে কোনো কথার মধ্যে বা কোনো শব্দের মধ্যে কারোর ঝগড়া মনে হচ্ছে তখন সেই জায়গাটা আপনি থেমে যাবেন। বা গাছের ক্ষেত্রেও তাই, যখন দেখবেন গাছ কথা শুনছে না, ফুল ফল দিচ্ছে না, তখন আপনি একটু শান্ত হয়ে যাবেন, সেই গাছটাকে আপনি এড়িয়ে চলবেন। দেখবেন ও নিজের মতে প্রকৃতির নিজের খেয়ালে যখন আসবে তখন ঠিক ফুল ফল দেবে। যদিও বা ফুল ফল না দেয়, সুন্দর পাতাই থাকুক না, গাছটা বেঁচে থাকুক না, আমাদের কাছে ওটাই অনেক বড় কথা। আর আমি দেখুন এই যে শুকনো করতে দিয়েছি জায়গায় জায়গায়, কারণ কোন সময় হট করে একটুখানি বৃষ্টি হবে সমস্তটা ভিজিয়ে দেবে, যদিও বা বৃষ্টির দেখা নেই তবুও মাঝে মাঝে মানে একটু হচ্ছে আর সব নষ্ট করে দেবে। আর সঙ্গে সঙ্গে ছাদে তো দৌড়ে আসা যাবে না, সে সকলের ক্ষেত্রেই একই, তাই সব জায়গায় জায়গায় দেবেন, বালতি টাব কোনো থালা বাসন পুরনো জিনিসের মধ্যে দেবেন যাতে ঝট করে তোলা যায়। আর বিকালবেলা দেখুন এখনও কিন্তু অনেকটা রোদ থাকার কথা, কিন্তু মেঘলা করে এসেছে, জানি না বৃষ্টি তো হবে না, ওই 2-4 পাটাতে নষ্ট করবে বলে তাড়াতাড়ি করে সমস্ত জিনিস তুলে দিলাম। এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো জায়গার মধ্যে দেবেন, ডাইরেক্ট মানে প্লাস্টিকের মধ্যে পেতে শুকনো করতে দেবেন না। এই দেখুন আমি ড্রামে এইভাবে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া যায়, প্লাস্টিকের মধ্যে ভরে দেওয়া যায়, কারণ এখন বৃষ্টি তো সেইভাবে তো হবে না, কিন্তু কাজটা বাড়িয়ে দেবে। আমাদের কাছে অতটা সময় কোথায় বলুন, আমাদের তো সংসারটাকেও সামলাতে হয় সমস্ত কাজকর্ম করে, তাই জন্য আমি এইভাবেই দিই। আর সমস্ত কিছু তুলে দিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে একটা ভারী কিছু দিয়ে দেবো, আপনারা এইভাবেই দেবেন তাতে সুবিধা হয়। আর দেখুন তুলসী গাছগুলোকে সরিয়ে নিচ্ছে, কারণ ছোট বাচ্চা চারা তো আমি এই তুলসী গাছ অনেক কটাই করেছি। আর সব গাছে সমান জল দিতে লাগে না, গাছে যখন দেখবেন মাটি এরকম ময়েশ্চার থাকবে তখন কিন্তু জল দেবেন না, তাহলে গোড়া পচে যাবে। এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো একটু মনে রাখবেন। এবার আসি আপনাকে ছাদ বাগানে কী কী গাছ অতি অবশ্যই করতে হবে, সেগুলো হচ্ছে তুলসী গাছ, পুদিনা গাছ, কারি পাতা গাছ, লেমন গ্রাস, এই গাছগুলোই আপনার ছাদ বাগানে কীটনাশকের কাজ করবে। কারণ এই সব গাছ থেকে যে গন্ধটা বেরায়, যেই সব পোকারা এসে গাছের পাতা নষ্ট করে দেয়, খেয়ে ফেলে, মিলিব্যাগ করে বা পাতায় অ্যাটাক করে, ফুল ফল নষ্ট করে, এই সব পোকাগুলো তখন আসতে পারে না। এই সব গাছগুলো ছাদের চারিপাশে আপনারা ছড়িয়ে ছিটিয়েভাবে গাছে সারি সারিভাবে রেখে দেবেন, যেই কোনায় কোনায় সমস্ত গাছে, তাহলে বন্ধু পোকারা এসে শুধুমাত্র মধু খেতে পারবে, পরাগায়ন করতে পারবে, আর যে পোকাগুলো এসে গাছের ক্ষতি করে তারা আসতে পারবে না, এই গন্ধতেই তারা দূরে থাকবে। আমার ছাদ বাগানে কীটনাশকের কাজ এই সব গাছগুলোই করে, এই সব গাছ আমাদের অন্য গাছগুলোকে বাঁচায়। সুতরাং কীটনাশক বাইরে থেকে না কিনে কিছু কিছু এই সমস্ত গাছ রাখলে আপনার কোনো অসুবিধা হবে না। তো চলুন এবার কলা গাছটা প্রতিস্থাপন করা যাক। আমার ছেলে মেয়ে কলা গাছটা তুলে এনে দিয়েছে, আমি যেহেতু ভারী তুলব না, ওরা ভীষণ সাহায্য করে। আর আমার ছেলে তো ছাদ বাগান
বাগান থেকে যেতে ইচ্ছা। চলুন এবার গাছটা প্রতিস্থাপন করা যাক। যে কাঠের ভুসিটা আমি তৈরি করে এনেছিলাম সেটার মধ্যে অল্প একটুখানি মাটি মেশাবো, অল্প একটু গোবর সার মেশাবো আর নিমখোল মেশাবো। দেখুন আমি নিমখোলটা একটু বেশি মেশাচ্ছি, কারণ কি আমার দুটো গাছ প্রতিস্থাপন করব। আর দেবো ফাঙ্গিসাইড পাউডার অনেকটা। কলা গাছে ভীষণ তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়, তাই জন্য ফাঙ্গিসাইড পাউডারটা আপনাকে দিতেই হবে। আর এদিকে দেখুন মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। সমস্ত কিছু নিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নেবো, যাতে কোনো জায়গায় কম বেশি কিছু না থাকে। এবারে একটা ন্যাকড়া, পুরনো ন্যাকড়া কেটে ডামের তলায় দেবো। ডামের তলায় আগে থেকেই আমার ছিদ্র করা ছিল, এটা দেবো যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয়। এর উপর কিছুটা মাটি দিয়ে নেবো, যেই মাটিটা আমি রেডি করেছি। মাটি দেওয়ার পর দেবো কাগজ ঠাগজ, ওয়েস্টেজ কাগজ, পেপার, পিচবোর্ড টিচবোর্ড দেবো। তার উপর দেবো একটুখানি অল্প মাটি। তার উপর দেবো ওয়েস্টেজ যে গাছের আগাছা ঠাগাচা, পাতা ঠাতা শুকিয়ে রেখে দিয়েছিলাম একদম করকরা করা, সেইগুলোকে দিয়ে দেবো। এতে বেডটা খুব হালকা হয়। তারপর মাটি দিয়ে কলা গাছটাকে হালকাভাবে ওই টব থেকে তুলে বসিয়ে দেবো। এতে দেখুন টবটা কি হালকা হয়েছে কাঠের গুঁড়োতে দেওয়াতে, আর আগাছা টাগাচা দেওয়াতে বেশি ওয়েট হয়নি। আস্তে আস্তে এগুলো নিচের দিকে নেমে যাবে। আর এই কলা গাছটা আমার ছেলে মেয়ে একটু তুলতে সাহায্য করেছিল, আমি কাত করেছিলাম, ওরা টেনে দিয়েছে, তাতে তাড়াতাড়ি করে খুলে এসেছে। এবার এই ড্রামটার মধ্যে বসিয়ে দেবো, কিছুটা জায়গা খালি রেখে দেবো যাতে পরে খাবার দেওয়া যায়। যদিও বা কলা গাছে হোক বা যে কোনো ফল গাছে বেশি খাবার দিতে লাগে না, তবুও 3 মাস বা 4 মাস পরে তো খাবার দিতে লাগবে বা জল দিতে লাগবে, তাই জন্য কিছুটা জায়গা অতি অবশ্যই খালি রাখে দিতে হবে। ঠিক এইভাবেই আর একটা কলা গাছও আমি প্রতিস্থাপন করে নিয়েছি, যেটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর ছেলে মেয়ে দেখুন দুজনে মিলে ড্রামটা তুলে দিল এই জায়গাটাতে, পাটটার ওপরে দড়ি দিয়ে বেঁধে দিলাম। এই যে এই শর্ট ভিডিওতে এই গাছের পটিংটা আমি দেখিয়েছিলাম। কাজ করতে করতে সূর্যমুখী গাছের একটা ডাল ভেঙে গেল, কি আর করা যাবে, তাই ভাবলাম কেটে একটু মাথায় লাগিয়ে দিয়ে। আমার এক বন্ধু বলেছিলেন মাথায় ফুল দিয়ে কাজ করছিলাম, তার ভীষণ ভালো লেগেছিলো, তাকে অনেক অনেক ধন্যবাদ। তো একটু জল খেয়ে নিচ্ছি, ভীষণ গরম মানে ছাদ বাগানে থাকা যাচ্ছে না। তবুও যেহেতু গাছ ভালোবাসি সেই জন্য কোনো কষ্ট হয় না, কষ্টটাকে বুঝতে দিই না। আর কর্মই তো জীবন, ঘরে বসে থেকে কোনো লাভ নেই। সবসময় কাজের মধ্যে থাকলে মাইন্ডটা ফ্রেশ হয়, নাহলে মাথার মধ্যে নানান উল্টো পাল্টা চিন্তা ঘোরাঘুরি করে। দেখুন এই বড় গাছটাও দেখতে কত সুন্দর লাগছে। দুটো গাছ দুদিকে রেখেছি মুখোমুখি, একটা রেখেছি উত্তর দিকে, একটা রেখেছি দক্ষিণ দিকে। দুটো গাছ দুটো মুখোমুখি রাখা রয়েছে। তো সমস্ত কাজ শেষ, আজকে আমার হসপিটালে যাবার দিন। 1.5 মাস পর চেক আপে যাচ্ছি। সবাই ভীষণ টেনশান করছে, সবার মন খারাপ, ডাক্তার কি বলবে না বলবে। আমি অনেকবার বোঝাবার চেষ্টা করছি, চিন্তা করে কোনো লাভ নেই। যা করেন উনি ভালোর জন্যই করে। উনি যেমন আমাকে কষ্ট দিয়েছে, তেমন অনেক সুখও দিয়েছে, শান্তি দিয়েছে, অনেক ভালো সময়ও দিয়েছে। আর কোনো কিছু খারাপের পেছনে নিশ্চয়ই কোনো কিছু ভালো লুকিয়ে থাকে। আর তাছাড়া সব কিছুই তো পূর্ব পরিকল্পিত, আমাদের ভাবলে চিন্তা করলেই তো কোনো কিছু হবে না। সমস্ত কিছু উনি আগে থেকেই ঠিক করে রেখেছে। তাছাড়া কোনো বিপদ হলে কান্নাকাটি করে মন খারাপ করে নিজেকে সবার থেকে সরিয়ে কি লাভ বলুন তো? তার থেকে শান্তভাবে সকলের সাথে থেকে উপায় খুঁজে বার করতে হবে যে সমস্যা থেকে কিভাবে বেরানো যায়। মন খারাপ করে কোনো লাভ নেই, নিজেকে শক্ত রাখতে হবে। আমরা যদি নিজেদেরকে শক্ত রাখি তো অন্যরা আমাদেরকে দেখে সাহস পাবে, শান্তি পাবে, রাস্তা আপনি বেরিয়ে যাবে। ভগবান তো আছেই, সুতরাং চিন্তাটা নয় উনিই করুক, আমরা এত চিন্তা। আর এই দেখুন কত হলুদ গাছ, এই হলুদ গাছও ছাদ বাগানে অতি অবশ্যই করবেন। এর গন্ধতেও কিন্তু যে ক্ষতিকারক পোকারা আসে তারা কিন্তু আক্রমণ করতে পারে না। আর এইগুলো সমস্ত কিছু আপনি গাছের মাঝে মাঝে কর্নারে দিয়ে রাখবেন। আর কোনো দামি গাছ কিনে এনে তাকে যত্ন করে পরিচর্যা করার পরে যখন ফুল আসে না, তখন সেই গাছটাকে দেখে আপনারা রেগে যাবেন না, রাগ করবেন না, কারণ সেটা তার প্রয়োজনীয়তা। অথচ একটা কম দামের গাছ যেটা রাস্তার এপাশে ওপাশে হয়, তারা কিন্তু কোনো ভেদাভেদ করে না নিজেদের মধ্যে, তারা কিন্তু মিলেমিশে থাকে, পাশাপাশি থাকে। কিন্তু তারা তো কেউ ভাবে না যে এই গাছে এত যত্ন করা হচ্ছে, তাকে তাও তবু সে ফুল দেয় না, তাহলে আমি কেন ফুল দেবো, এটা তো তারা ভাবে না। তারা কিন্তু খুব সুন্দর ফুল দেয়। তারা রাস্তার ধারে হয়ে থাকলে কি হবে, তারা কিন্তু সুন্দর ফুল দেয়। সুতরাং ভেদাভেদ করবেন না গাছে। কোনো গাছ যদি ফুল না দেয় তখন তার পাতা দেখে সন্তুষ্ট হন, তার সবুজটা দেখে সন্তুষ্ট হন। আপনি ভাববেন যে একটা গাছকে আপনি বাঁচাতে পেরেছেন। আপনারা মন খারাপ করবেন না, মন খারাপ হলে কিন্তু গাছেরা বোঝে, তারা বলতে পারে না ঠিক কথা কিন্তু বোঝে। এত গরমে যে তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে, সবুজ হয়ে থাকতে পারছে, এটাই তো অনেক বড় কথা। আপনারাই বলুন এত গরমে আমরা কি পারছি? তবু তাদের কাছ থেকে জোর করে আশা করছি যে এই গরমে তারা বেঁচেও থাকবে, ফুল ফলও দেবে, আর সেটা দেখে আমরা আনন্দ হব, তাদের কষ্টের কথাটা একটুও ভাববো না। এর ওপর তাদের ওপর কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে তাদেরকে আরও ক্ষতবিক্ষত করে একদম শেষ করে দেবো, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা বোঝার চেষ্টা করুন। আমার দুটো হাতে ভীষণ ব্যথা, বিশেষ করে ডান হাতে আমি হাত তোলা নামাই করতে ভীষণ কষ্ট
কষ্ট পাচ্ছি। যবে থেকে অপারেশন হয়েছে আমার ভেনের প্রবলেম ছিল হাতে, দুটো হাতেই, তাই আমার দুটো হাতে মোট 17 বার চ্যালান করা হয়েছে। হয়তো কি সেই জন্যই না অন্য কোনো কারণে, যদি কোনো উপায় থাকে এই ব্যথা যন্ত্রণা দূর করা তো প্লিজ আমাকে বলুন। ডাক্তারের কথা বলবেন না, আমি আর ওষুধ খেতে পারছি না, এত ওষুধ খেতে হচ্ছে আমাকে, এখনও পর্যন্ত ওষুধ চলছে। সুতরাং ওষুধ ছাড়া যদি কোনো উপায় থাকে তো প্লিজ আমাকে বলবেন। ভীষণ কষ্ট পাচ্ছি, কাউকে বিরক্ত করি না, বলি না, কারণ কি তারা তো এমনিতেই আমাকে নিয়ে ভীষণ চিন্তায় থাকে। আমি যত চেষ্টা করি সবাইকে ভালো রাখার, খুশিতে রাখার, নিজেও সেই জন্য ভালো থাকি। আপনারা খুব ভালো থাকুন। আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। টাটা।